মাঠে চলছে খেলা এশিয়া কাপে বাংলাদেশ এখন লড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে, কিন্তু কথায় আছে না, শো মাস্ট গো অন। আমাদেরও তাই স্যাটারডে নাইট স্পোর্টসটা চলছেই। যদিও দেখবেন যে জুলিয়ান উড যে আমাদের পাওয়ার হিটিং কোচ নিয়ে আসা হয়েছিল, তারপরও আমাদের পুরো ইনিংসে একটা মাত্র ছক্কা হয়েছে। অর্থাৎ কোনো কিছুই কিন্তু একদিনে করা সম্ভব নয়, ধীরে ধীরে করতে হয়, একটার পর একটা স্টেজে যেতে হয়। যে কথাটাই বলছেন আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সভাপতি, তিনি বলছেন যিনি যে কাজগুলো করেছেন বা ধরেছেন, সেই কাজগুলো একটা পর্যায়ে রেখে যেতে চান, আর সেই জন্যই তিনি কিছুটা সময় আরও চান কাজগুলো করবার জন্য। আজকে স্যাটারডে নাইট স্পোর্টসের ট্যাগলাইন তাই, বুলবুল থাকতে চান কিন্তু আপনি কেন রাখবেন তাকে। এই নিয়ে কথা হবে আজকে। আর বুঝতেই পারছেন যিনি থাকবেন আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলবো আমি তাকে। সবার আগে এটিই পরিচয় আমাদের কাছে, আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, একই সঙ্গে বিসিবির দায়িত্বে আছেন। দর্শক, আপনারা চাইলে আমাদের প্রশ্ন করতে পারেন। নিশ্চিতভাবে আপনাদের যে বিসিবি নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, বা অন্য কোনো পলিটিক্স, বা তিনি যেসব দায়িত্ব কাজ করছেন সেসব নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো উত্তরগুলো জানার জন্য বুলবুল ভাইয়ের কাছে। বুলবুল ভাই, প্রথম নিশ্চয়ই খেলা দিয়ে শুরু করি একটু। যে খেলা হচ্ছে, নিশ্চয়ই একটু হতাশ ব্যাটিংটা দেখে? এই ফরম্যাটটাই এমন আসলে, একটু তো হতাশ বটেই। তবে এই পাওয়ার প্লেটা যদি আমরা ইউজ করতে পারতাম আজকে, তাহলে হয়তো স্কোরটা হয়তো 180 ছাড়িয়ে যেত। তারপরে আমার কাছে মনে হয়েছে যে টি-20 ক্রিকেট এরকম হতেই পারে। এটা আমরা অ্যাপ্লিকেশনে যদি আরেকটু বেটার করতে পারতাম, পাওয়ার প্লেটা যদি ইউজ করতে পারতাম, তাহলে অনায়াসে 170 থেকে 180 করতে পারতাম। তখন হয়তো এই রানটা একটা আরও সম্মানজনক হতে পারতো। তার স্টিল আই এম হোপফুল, নেভার নো ক্রিকেট। মোস্তাফিজ শুরুতে একটা উইকেটও নিয়ে নিয়েছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা আসলে সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের দর্শকরা অনেক দিন ধরে আছেন। এরকম হতাশার গল্প কিন্তু একদিনের নয় বুলবুল ভাই, মানে চলছে। আপনারা যেমন ওডিআই খেলবেন, হঠাৎ করে টেস্ট স্ট্যাটাস পেয়ে গেলেন, আপনাকে টেস্ট খেলতে নামলো। আমার যতটুকু মনে পড়ে 5 দিনের ম্যাচও বোধহয় আপনার সেভাবে খেলা হয়নি, 4 দিনের ম্যাচও খেলেনি। তার আগে টেস্ট খেলতে হয়েছে, অনেক কিছু আপনি চাননি, হতে হয়েছে। ঠিক যেন বিসিবি সভাপতির মতো। আমার মনে হয় না আপনি কখনো ভেবেছেন যে আপনি সভাপতি হবেন, বা হলেন, যখন আসলেন আবার নির্বাচন করবেন, সেটা বোধহয় আমি জানি যত ব্যক্তিগতভাবে আমিনুল ইসলাম বুলবুলকে, তিনিও কখনো সেটা মনে করেননি, কিন্তু করতে হয় অনেক সময়, তাই তো? ফেট বলে একটা জিনিস আছে, ভাগ্য, বা আপনি কি চান, বা আপনার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন, যখন খেলা শুরু করেছিলাম তখন কিন্তু ভাবিনি জাতীয় দলে খেলবো। জাতীয় দলে খেললাম, ক্যাপ্টেনও হলাম, বেশ কটা মাইলস্টোনের সাক্ষী ছিলাম, আবার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও হয়ে গেলাম। চাকরি শুরু করেছিলাম এসসিসিতে, সেখানে এই প্রেসিডেন্ট হওয়ার বদলে এখন তাদের ডিরেক্টর হয়ে গেছি, সেম আইসিসিতে। সো মানুষ স্বপ্ন দেখে, আশায় থাকে, কোথায় ফেড নিয়ে যাবে কেউ জানে না। বাট তার পেছনে যে কাজটা করা উচিত সকলের, সততা, নিষ্ঠা, হার্ডওয়ার্ক, এবং ওয়েট করতে হয় অপরচুনিটির জন্য। আপনি এই সময়ে 3 মাস হলো পেরিয়ে গেছে, সব থেকে হার্ড ডিসিশন এটা ছিল যে আপনি ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছেন? এটা কিছুটা হার্ড ডিসিশন ছিল। আমি সবসময় বলেছি যে আমার সবসময় প্ল্যান ছিল যে যতটুকু সময় পাই, দেখেন 30শে মেতে যখন আমি এই জায়গাটায় বসলাম প্রেসিডেন্ট হিসেবে, তারপর থেকে মনে হয় না একটা সেকেন্ডও অন্য কিছু চিন্তা করতে পেরেছি। পুরোটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট কেন্দ্রিক কাজ নিয়ে। এবার এটা আমি ভাবি এটা পেশাদারিত্বের অংশ একটা, যদিও আমি যে কাজগুলো করি সেগুলো সম্পূর্ণ প্রেসিডেন্টের কাজ না। বাট যখন এসে দেখি একটা সাধারণ অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে যেভাবে কাজ হয়, সেরকমই একটা বোর্ডের খেলা হয়, টেস্ট খেলি আমরা, টি-20 খেলি আমরা, ওয়ানডে খেলি, ফুল মেম্বার। বাট অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমার কাছে মনে হয়েছে যে অনেক জায়গা আছে যেগুলোতে আমাদের ইমপ্রুভ করার জায়গা আছে। কাজে হাত দিলাম এবং কাজ চলছে। আবার মনে হচ্ছে যে আরেকটু কাজ করা উচিত, কেননা এই ক্রিকেটের সাথে বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলে, বাংলাদেশের বহির্বিশ্বে ক্রিকেট একটা বড় পরিচিতি। আমরা যদি একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেইনেবল কিছু জায়গায় না রাখি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা ক্রিকেটের জন্য কী রেখে গেলাম। আর ক্রিকেটটা কিন্তু এখন খুবই একটা ভার্নারেবল পজিশনে আছে ওয়ার্ল্ড ক্রিকেটটা। দেখেন, একসময় টেস্ট ক্রিকেট খেলা হতো, তারপর 50 ওভার ক্রিকেট খেলা শুরু হলো, এখন টি-20 ক্রিকেট, এবং টি-20 ক্রিকেটে এখন বিশ্বের প্রায় 100 বা 8টা যারা মেম্বার আছে সবাই টি-20 ইন্টারন্যাশনাল খেলে। সো ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে সেটাও আমাদের দেখার বিষয়, এবং বাংলাদেশ ক্রিকেটকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি বা কোন দিকে যাচ্ছে সেটাও আমাদের দেখার বিষয়। সো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে
আর একটু সময় দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটকে। আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বললেন, আমাদের ক্রিকেটে কি এই জায়গাটাই মিসিং ছিল কিনা? মাঝে মাঝে আমরা সাফল্য পেয়েছি, সেটা নিয়ে খুশি হয়েছে, সেটাকে ব্র্যান্ডিং করেছি, সরকারের কাছে বিক্রিও করেছি আমরা, সেটাকে অনেকে করে সেটা লাভবান হয়েছেন। কিন্তু আমরা সাস্টেনেবল, আমরা আসলে কাঠামোগত যে পরিবর্তনটা দেখতে চাই, 2030 সালে কোন জায়গায় দেখতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপ কবে জিততে চাই, এই জায়গায় কি মিসিং ছিল? কিছু ছিল বলে আমার মনে হয় না, আমি পাইনি কিছু। হয়তো ছিল, বাট আমি কিছু কাগজে কলমেও কোথাও পাইনি। তবে এটাও ঠিক যে বাংলাদেশ ক্রিকেটকে আমরা যেভাবে ব্র্যান্ডিং বলবো না, আমরা যেভাবে ব্যবহার করা উচিত ছিল, মানে মনে করেন যে এই ক্রিকেটটা এতই পপুলার বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে কিন্তু বাংলাদেশ ক্রিকেট জানে, ক্রিকেট খেলতে চায়, সবথেকে বড় কথা ক্রিকেট খেলতে চায় এবং সকলে ক্রিকেটের ফ্যান। তো এই জিনিসটার এত বড় একটা সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে আমরা সত্যিকার অর্থে কতটুকু কাজে লাগাচ্ছিলাম বা লাগাচ্ছি সেটা আমাদের দেখার বিষয়। যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যখন বলছিলেন, এটা কিন্তু ডেভেলপমেন্ট নট ফর দি টিমস, ওভারঅল একটা অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট, বাংলাদেশের ক্রিকেটের মানসিক ডেভেলপমেন্ট, পারফরমেন্সের ডেভেলপমেন্ট, সব জায়গায় আমার কাছে মনে হচ্ছে ইমপ্রুভমেন্টস এরিয়াজ আছে এবং সেটা আমরা ফাইন্ড আউট করেছি এবং সেই অনুযায়ী কাজ করে চলেছি। মানে সেই জায়গায় যদি বলি, আপনি তো 3টা মাস সময় পেয়েছেন, খুব বেশি আপনাকে মূল্যায়ন করার মতো সময় না, সেটা সত্য। আমাদের স্টুডিওতেও তামিম ইকবাল এসেছিলেন, আপনার সাথে যারা ইলেকশন করবার কথা আর কি এখন পর্যন্ত শোনা যায়। তামিম দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমাদের ক্রিকেটের বড় ব্র্যান্ডিং সে মানুষটি, তিনিও বলেছেন আপনাকে সে 3 মাস মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়। কিন্তু একটা প্রশ্ন তিনি তুলেছেন যে 3 মাসে বুলবুল ভাই কি কাজ মানে প্রকাশ্যে দেখা যায়, এরকম দৃশ্যমান ওয়ার্ক তিনি আসলে খুঁজে পাননি এইভাবে। এটা তো ইনফ্যাক্ট আমি কি নিজেকে প্রমাণ করতে এখানে আসিনি, আমি এসেছি বাংলাদেশ ক্রিকেটের যে গ্যাপগুলো আছে সেগুলো ফুলফিল করতে। আমার যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটার কথা বলছিলাম, সেই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটাই কিন্তু আমরা সব জায়গায় কাভার করি। দেখেন বাংলাদেশের ক্রিকেটে নাম্বার 1 সমস্যা যেটা আমার কাছে মনে হয় এই খেলাটাকে প্রোটেক্ট করা, সেই প্রোটেক্টটা আমাদের প্রোগ্রামে আছে। হাই পারফরমেন্স ফর অল আমরা বলি, দেখেন হাই পারফর্মিং একটা নেশন হতে চাই আমরা হাই পারফরমেন্স বলতে কিন্তু শুধুমাত্র প্লেয়ার বা আম্পায়ারদের বোঝায় না। হাই পারফর্মিং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটের সাথে যারা কাজ করে সেই ধরনের একটা হাই পারফর্মিং আমরা যদি এনভায়রনমেন্ট না করতে পারি তাহলে কীভাবে আমরা হাই পারফর্মিং কান্ট্রি হব। তারপরে ধরেন এডুকেশন একটা বড় ব্যাপার, আমাদের কিন্তু ক্রিকেট এডুকেশন বলে কিছুই ছিল না। লেভেল 1 বলেন, লেভেল 2 বলেন, আমরা লেভেল 3 করতে যাচ্ছি আর 2 দিন পরেই। সো এডুকেশনটা একটা বড় ব্যাপার, কিন্তু দেশব্যাপী আপনি ক্রিকেট যদি ছড়িয়ে দেন, ক্রিকেটের বর্ণমালা সকলকে শেখাতে হবে প্রপারলি। সো সেই জন্য কিন্তু আমরা সেই কাজটাও শুরু করে দিচ্ছি, যেটা ছিল না। আমাদের বিভিন্ন এজ গ্রুপ টিম আছে, আমাদের হাই পারফরমেন্স টিম আছে, আমাদের এমার্জিং টিম আছে, কিন্তু আমরা সবসময় কিন্তু কোচ নিয়ে আসি, স্পেশালিস্ট কোচ বিদেশ থেকে। তো আমরা গতকালকে শেষ করলাম একটা স্পেশালাইজ ব্যাটিং কোর্স, সেটা জাস্ট একদিন আগে। আমাদের কাছে ধারণা ছিল বিদেশি কোচ আসবেন, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের জন্য। তারপরেও কিন্তু আমরা কিন্তু যখন একটা কোচিং কোর্স করাই তখন কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু শেখাই, কিন্তু স্পেশালাইজেশন সেটা তো করাই না। তো সেই লক্ষ্যে কিন্তু আমরা ব্যাটিংয়ের স্পেশালাইজেশন কোর্স শেষ করলাম, এরপরে ফাস্ট বোলিং করব, তারপরে স্পিন বোলিং করব, তারপর উইকেট কিপিং এবং ফিল্ডিং করব। সাথে সাথে বাংলাদেশের হিস্ট্রিতে বাংলাদেশ কিন্তু কখনোই আমরা লেভেল 3 যারা এলিট কোচ হয় সেখানে আমরা কখনোই করিনি। সেই কাজটা আমরা 15 তারিখে করছি। আপনি বলতে পারেন যে একসাথে এত কিছু করছি কেন? আমার এই টেনিওরটা তো আমি জানতাম যে এই সময়টা আমার করতে হবে এবং আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো আমাকে করতেই হবে। আই ডু নট নো এরপরে আমি থাকি কি না। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের জন্য এই কাজগুলো করে যাওয়া উচিত। আজকে সাইমন টয়ফেল এসছে, তিনি আমাদের আম্পায়ারদের র্যাঙ্কিং ঠিক করবেন। আমরা নতুন গ্রাউন্ডসম্যান নিয়ে এসেছি, টনি হেমিন্সকে, তিনি কাজ করছে। তো এই কাজগুলোর মূল কারণ হচ্ছে আমরা বাংলাদেশকে একটা হাই পারফর্মিং কান্ট্রি করতে চাই। আরেকটা ব্যাপার দেখবেন যে ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনের যে প্রোগ্রামটা, এখানে কিন্তু আমরা 25 বছর ধরে টেস্ট খেলি, কারণ তো ক্রিকেটকে এখনও ডিসেন্ট্রালাইজ করতে পারিনি। আমরা পরীক্ষামূলকভাবে একটা টুর্নামেন্ট করেছি আন্ডার 16, আন্ডার 18-এ। আমরা পরীক্ষামূলকভাবে একটা বিশ্ববারে ক্রিকেট করেছি চিটাং রিজনে, ফুল অফ সাপোর্ট এবং সাকসেস আমাদের কাছে এসছে। তো এখন বুঝতে পারছি যে ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজেশন কত জরুরি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটা একটা বাংলাদেশ ক্রিকেটকে যদি আমরা একটা ভালো অর্গানাইজেশন না করতে পারি তাহলে কিন্তু চাইনিজরা একটা কথা বলে, জানেন, চাইনিজরা বলে যে টেবিল যখন ভালো করে মাঠ তখন ভালো, তার থেকে আরও ভালো করে। তো আমরা আমাদের টেবিলটা এখন গোছাচ্ছি। একটা খুব নাম করা একটা HR ফার্মকে কাজ দিয়েছি, তারা অলমোস্ট করে ফেলেছে কাজটা। তো খুব শীঘ্রই আমরা আমাদের ক্রিকেট বোর্ডের নতুন অর্গানোগ্রাম দেখতে পাবেন এবং নতুন রোলও দেখতে পাবেন সেখানে। মানে যেটা বললেন যে
এই যে দৃশ্যমান কাজগুলো অনেকে তো দেখতে চায় যে এশিয়া কাপে যদি আমরা ধরেন 4টা ম্যাচ 3টা ম্যাচ জিতে ফেলেছি তাহলেই বুলবুল সফল, মানে আপনি সেটাতে যেতে চান না, আপনি চান যে একটা ক্রিকেট যেভাবে তার সিস্টেম ঠিক হওয়ার কথা উচিত, সিস্টেম ঠিক হলে তার রেজাল্ট এক সময় না এক সময় আসবেই। আমরা তো ক্রিকেট 5 বছরের জন্য খেলবো না, আমরা আর নেক্সট আরেকটা এশিয়া কাপ খেলবো না, আমরা হয়তো 100 200 300 বছর ক্রিকেট খেলবো। আমাদের কিন্তু ভিত্তিটা খুব জরুরি। আমরা এখনও জানি না যে আমাদের দেশের ঢাকার বাইরে কী কী ট্যালেন্টেড ক্রিকেটার্স আছে, কি ফ্যাসিলিটিস আছে, কীভাবে এই ক্রিকেটটাকে আমরা কীভাবে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, কীভাবে পর্যটন বড় করতে পারি। ক্রিকেট কিন্তু নট অনলি ধরেন আমরা আন্তর্জাতিক ম্যাচ বা ওয়ার্ল্ড কাপ খেলি না, আমরা এখানে ফরেন মানি আনি, আমরা জব তৈরি করি এখানে। তো দেশব্যাপী সারা দেশে যদি আমরা শত শত কোচ তৈরি করতে পারি, তাদেরও একটা জবের জন্য আমরা একটা ফিল্ড তৈরি করতে পারি। আগামীকালকে আমাদের মিটিং আছে মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে, সেই মিনিস্ট্রি অফ এডুকেশনে 43-44 স্কুল আছে, আমরা তাদেরকেও টার্গেট করছি। দেখেন আরেকটা ব্যাপার ছিল, আমরা স্কুল ক্রিকেট খেলি সবসময়, কিন্তু ক্লাস 4-এর ছেলে কিন্তু ক্লাস 10-এর সাথে খেলে, এটা তো ঠিক না, ধরেন তার যে সাইজ বা তার যে স্ট্যান্ডার্ড। তো আমরা চেষ্টা করব এবার স্কুল ক্রিকেটটাও 2টো ডিভিশন করতে, একটা ডিভিশন 1 যেটা প্রাইমারি ক্রিকেট, এবং যারা 6 থেকে 10 তাদের হয়তো মিডল স্কুল বা হাই স্কুলের ক্রিকেট করতে পারি। এবং কালকে এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে যেটা আমরা কথা বলছি, আমরা কীভাবে কলেজ ক্রিকেটটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আপনার দাঁড়িয়ে যাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল এবং ইনশাআল্লাহ ইউনিভার্সিটি কলেজ, ইউনিভার্সিটি ক্রিকেট। সো এতে হবে কি, এডুকেশনাল ইনস্টিটিউশনের আমরা একটা ক্লিয়ার পাথওয়ে তৈরি করতে পারবো, সেখানে প্লেয়াররা খেলবে, পড়বে, এবং সেখানে যত পিই টিচার আছে তাদেরকেও আমরা চেষ্টা করব ক্রিকেটের সাথে সম্পৃক্ত করতে। বলবো আপনি তো কাজগুলো সব শুরু করেছেন, অনেকগুলো স্টার্ট হয়ে গেছে, সাইমন ট্রফি আজকে চলে এসেছে, তাহলে তো আপনার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। মিশন স্টেপ দিলাম, এটা কিন্তু এত সহজ না। ব্যাপারটা আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আগে আসতে চাইতাম না, তারপরে আসা হলো, এখন বলা হচ্ছে কবে যাবেন। সো আমি বুঝতে পারছি না আমি কি করব। না সেটা না, আপনি যেহেতু শুরু করেছেন একটা কাজ, অবশ্যই সেই জায়গাটায় আমি বলছি যে যখন আপনার নিজেরও প্রথম দিকে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যে আপনি যখন বললেন T20 ইনিংস খেলতে চান, একটা জায়গায় খেলতে যেতে চান, সেই সময় নিশ্চয়ই আপনি সেই ভাবনাটাই ভেবেছেন, এরপর ভাবনাটা কেন চেঞ্জ করলেন আপনি? আমি সম্ভাবনা দেখছি, এক নম্বরে সম্ভাবনা, 2 নম্বরে আমি এইভাবে হাফ ডান করে যেতে চাই না। আপনি যদি ওভারঅল ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্টেজ আমার নেওয়ার সুযোগ নেই। এখানে একটা প্রেসিডেন্ট রোলটার কোনো অ্যাডভান্টেজ নেই, এটা ভোগ করার জায়গাও না, এটা মোর সার্ভিস দেওয়ার জায়গা। তা আমার তো মনে হয় খুশি হওয়ার ব্যাপার যে এরকম একটা সার্ভিস আমরা পেতে যাচ্ছি বা দিচ্ছি। সো এটা আমার উপর ডিপেন্ডিং অন মি দ্যাট আমি কতদিন থাকতে চাই এখানে। অফকোর্স আমাকে আপনি কেন ভাবছেন যে কেউ খুশি হচ্ছে না? শুনতে পাই অনেক কিছু, বাট গুড থিং যে একটা গ্রহণ করছে মানুষ যেখানে যেই কাজটা করছে। দেখেন চিটাগংয়ে খেলা হচ্ছে 11টা জেলা নিয়ে, সেখানে কমেন্ট্রি হচ্ছে নোয়াখালীর ভাষায়, সেখানে কমেন্ট্রি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভাষায়, সেখানে কমেন্ট্রি হচ্ছে চিটাগংয়ের ভাষায়। এতে কি হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমরা ক্রিকেট নিয়ে যেতে পারছি। এই যে একটা সম্ভাবনা, সিলেটের কথা ভাবেন, সিলেটে কিন্তু মাত্র 4টা জেলা, সিলেটের যেই সম্ভাবনা আছে, সিলেটে যদি আমরা একটা ফ্র্যাঞ্চাইজ লিগ শুধুমাত্র জেলা দিয়ে করি, আমার তো মনে হয় বিপিএল এর কাছাকাছি ইভেন্ট করতে পারবো আমরা। তো সম্ভাবনা অনেক, সেই সুযোগটাই নিচ্ছি আর কি। আমি বলছি এই জায়গাটাই প্রশ্নটা করছিলাম আসলে। আপনি স্কোর দেখছিলেন, স্কোরটা কত? হ্যাঁ স্কোর দেখছিলাম আমি, 61 for 1। আচ্ছা, অনেক দূরে এগিয়ে গেছে সেটা। আমি আপনি বললাম যে স্কোর তো এরকমই থাকবে, বাংলাদেশে এরকমই থাকে, গত 15 বছর 17 বছর ধরে আপনারা, আমাদের সময় আমি দেখেছি এরকমই স্কোর থাকে। এবং আপনি টেবিলের কথাই বললেন যে চাইনিজদের টেবিলটা যদি শক্তিশালী হয় তাহলে রেজাল্টটা আসবে। বাংলাদেশের ক্রিকেটের অন্য টেবিলের কথা বলি, টেবিল গেমে বাংলাদেশ চ্যাম্পিয়ন, কিন্তু বুলবুল ভাই মানে বিসিবির পলিটিক্স, রাজনীতি অলওয়েজ, মানে চিন্তা করুন অন্য দেশে বোধহয় এরকম নাই। না, এটা কখনো আমি আশাও করিনি। ইনফ্যাক্ট আমি কাউকে বলছিলাম যে আমি বৃত্তের বাইরে ছিলাম, তো আমি বিশ্ব ক্রিকেট দেখতাম। একটা দেশে ক্রিকেট বোর্ডে ইলেকশন হবে, তো ইলেকশনটা তো এত বড় জাঁকজমকপূর্ণ বা এত ইনভলভমেন্ট, এত রাজনীতি, এটা মনে হয় পৃথিবীর আর কোথাও নেই। বাট ক্রিকেট বোর্ডে একটা নর্মাল ইলেকশন হবে, একটা বোর্ড হবে, তারা সার্ভিস করবে। বিসিসিআই তো দেখলাম খুব বেশি কোনো কিছু, বিসিসিআইতে তো রজার বিনি চেঞ্জ হলো 28 তারিখ সম্ভবত, যে কোনো ইলেকশনও বোধহয় এইভাবে হবে আমি জানি না। বাট আমি জানি না এতটা ইন্টারেস্ট আমাদের ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে কেন হয় আমি জানি না।
আপনি কি বুঝতে পারছেন না কেন হয়? আমি বুঝতে পারছি না এখনো। আমার কাছে মনে হয় এটা তো একটা সার্ভিস, এখানে তো মানুষ আসে সার্ভ করতে, তা নিজের কাজ ফেলে। অফকোর্স যারা চাকরি করে তাদের এটা চাকরি, এটা তাদের ক্যারিয়ার, বাট এখানে আর কি আছে অ্যাপার্ট ফ্রম ক্রিকেটকে দেয়া? তারা সম্ভবত সার্ভ করতে চায়, সুযোগ পায় না সম্ভবত। হ্যাঁ, এটা তো ভালো, বাট 25 বছরেও কেন ক্রিকেটে একটা লেভেল 3 কোর্স হয়নি? 25 বছরে কেন ম্যাক্সিমাম জেলায় ক্রিকেট খেলা হয়নি? 25 বছরে কেন আমরা ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন করতে পারিনি? সেটাও তো জানার দরকার আছে। কিন্তু বুলবুল ভাই, যে বলা হয় যে প্রেম আর যুদ্ধে অনেক সময় অন্যায় বলে কিছু নাই, আপনি যখন মানে ইলেকশন করতে নামবেন তখন তো ইলেকশন তো আপনাকে করতেই হবে, পলিটিক্স করতে হবে। আপনি কিন্তু এখন জানেন যে ইলেকশন মানে না, এটা আমি মানছি না। আমি প্রেমও করছি না, যুদ্ধ করছি না, আমরা ক্রিকেটের উন্নয়নের কাজ করছি। ওকে, কিন্তু ইলেকশন যে আপনি এক সময় বলছেন আমার কাছে এই পরিমাণ টাকা নেই, ইলেকশন করতে টাকা লাগে, আমি অনেক জায়গায় শুনেছি আপনার কাছ থেকে, মানে টাকা পয়সা লাগছে ইলেকশন না না, আমি বাজেট নাই তো কিভাবে করব? তাহলে তো ইলেকশনে মানে জিতবেন কি? হেরে যাব, চেষ্টা করব, হেরে যাব যদি তাই হয়। টাকা দিয়েই যদি জিততে হয় তাহলে না জেতাই ভালো। আর যে পলিটিক্স আমি জানি অনেক হাত মেলাতে চায়, পলিটিক্সটা খুব বেশি সত্য মিথ্যা অনেক থাকে। বাট এখনও দেখেন, এখন বাজে, আমি কিন্তু রাত 10:30 পর্যন্ত কাজ করে এসেছি ক্রিকেট বোর্ডে। আপনার চেহারা দেখে মনে হচ্ছে। সকালবেলা যাই প্রত্যেকদিন। আই এম গ্রেটফুল টু আমাদের সিইও, তিনিও থাকেন আমার সাথে। সো এত প্রবলেম, এত কিছু, তারপরেও তো ক্রিকেটকে ভালোবাসি। এত ধরেন ইটস গোয়িং থ্রু মাই বডি, তারপরেও কিছু করার নেই। আমরা জানি যে ক্রিকেটারদের মানে ম্যাচে যখন নামে তাদের ফিটনেস ঠিক রাখতে হয়, কিন্তু বলবো আপনাকে 3 মাস আগে যে ফিটনেস দেখছি, মানে এখন অন্তত এই অবস্থায় নেই, ফিটনেস খারাপ হয়ে গেছে, খুব প্রেশার যাচ্ছে আমাদের মেন্টালি। হয়তো যাচ্ছে, তবে এটাও ঠিক যে আমাদের যে অর্গানোগ্রামটা যদি ঠিক হয়ে যায়, আমরা যে কাজটা করছি, হয়তো ইনফ্যাক্ট প্রেসিডেন্টের তো রোল তেমন কিছু নেই অ্যাপার্ট ফ্রম পলিসি মেকিং, আর বিদেশের যে বোর্ডগুলো আছে তাদের সাথে আইসিসির সাথে যোগাযোগ। তো আমরা চেষ্টা করছি ওরকম একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করতে, যেখানে অর্গানাইজেশনে যারা প্রফেশনাল থাকবে তারাই ক্রিকেট বোর্ডকে রান করবে, তারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের চ্যালেঞ্জ করবে, তারা বোর্ড পেপার তৈরি করে দেবে বোর্ডের জন্য। সো যেটা 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 স্বাভাবিক, এখন যেভাবে চলে সেটা অস্বাভাবিক, তো স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু যারা অর্গানাইজেশন আপনি তৈরি করলেন, যারা এখন কাজ করছেন, আমরা জানি ক্রিকেট বোর্ডে কম এমপ্লয়ি না, কিন্তু অলমোস্ট বোধহয় 200-এর মতো হবে, মানে তাদের কি হবে? অনেকেই এটা নিয়ে অনেকে কথা বলেন, ঠিক যোগ্য ব্যক্তি অনেক জায়গায় নেই যাদের যখন চাকরি দেওয়া হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু আছে। দেখেন, একটা অর্গানাইজেশনে যখন ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়মেন্ট হতো, ডিপার্টমেন্টের চেয়ারম্যান বেতন বাড়াতো, বেতন কমাতো, যেখানে কোনো এইচআর পলিসির কোনো প্রপার ফাংশন ছিল না, মানে যোগ্য লোকটাকে উপরে আসবে সেরকম কোনো পলিসি ছিল না। একটা বোর্ডে হয় কি, প্রত্যেক বছরে অ্যাপ্রেজাল করতে হয়, প্রত্যেকটা লোকের কাজের পরিধি থাকে, একটা কেপিআই থাকে, বছর শেষে একটা অ্যাসেসমেন্ট হয়, তারপর সেই অ্যাসেসমেন্টের উপরে বেস করে তার বেতন বাড়বে কি কমবে হয়, তার পারফরমেন্স অ্যানালাইসিস করা হয়। এখানে কিছু ছিল না, তো সেগুলি সেট আপ করছি। মানে সেটাকে এইচআর পলিসির কথাও বলেন, যে আপনি বলেন যে গেম ডেভেলপমেন্টের কথা বা এডুকেশনের কথা, সেই জায়গায় কিন্তু অনেক প্রশ্ন আছে। আপনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটির রিপোর্ট আপনি পেয়েছেন বিপিএলকে নিয়ে, এখানে অনেক ক্রিকেটারের নাম আসছে, সংগঠকের নাম আসছে, আমরা যতটুকু জানি যে বিসিবির অনেক এমপ্লয়ির নাম আসছে। এই কঠিন সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে, সেই জায়গাটায় কতদূর বাস্তব, যেটা বাস্তবতার সাথে আমাদের চলতে হবে। আমরা হুইমসিক্যালি বা আমরা স্বপ্নের জগতে বাস করতে চাই না। আমরা একটা রিপোর্ট পেয়েছি, রিপোর্টটা ভেরি স্ট্রং রিপোর্ট, এবং রিপোর্টটা শুধু একটা সারাংশ পেয়েছি, মেন রিপোর্টটা এখনো পাইনি। রিপোর্টের সাথে সাথে অনেকগুলো আমরা তাদের সাজেশন পেয়েছি, আমরা কিভাবে এই খেলাটাকে প্রোটেক্ট করতে পারবো, সেই কাজগুলো শুরু করে দিয়েছি। ডিসিশন নেওয়ার জন্য যে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হয়, সেটা আমরা এখন করছি। আমাদের একটাই লক্ষ্য, এই খেলাটাকে প্রোটেক্ট করা, এবং খেলাটাকে যাতে দুষ্টু লোকরা না ঢুকতে পারে। সেজন্য আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড বেস্ট অ্যালেক্স মার্শালকে আমরা চুক্তিবদ্ধ করেছি। তার কাজও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যাতে আমরা একটা এমন এসইউ ইউনিট করতে পারি, শুধু ঢাকায় না, সারা দেশব্যাপী, যাতে এই খেলাটাকে আমরা একটা রক্ষা করতে পারি। আপনার এখনকার যিনি এসইউ ইউনিটটা আছে, সেটা নিয়ে আপনার মূল্যায়ন যদি জিজ্ঞেস করি, আমি কমেন্ট করবো না কোনো, এখন না, পরে।
আমরা তাহলে একটু বিরতি নেই, মাঝে একটু খেলা দেখা হয়ে যাবে। দর্শক, Thank you. আমাদের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল আছেন। তিনি আসলে ক্রিকেট নিশ্চয় মনোযোগটা এখনও তার ক্রিকেটে, কিন্তু ওই যে বলছেন তিনি যে ধাপে ধাপে একটা জায়গায় নিয়ে যেতে চান, আমাদেরও সেই প্রশ্নের জায়গাটায় তাকে বারবার করছি, কেন তাকে আপনারা রাখবেন বিসিবিতে? সেই প্রশ্নের উত্তর আরও অনেক প্রশ্ন আছে। ছোট্ট একটু বিরতি নিচ্ছি। দর্শক, আমরা বলছিলাম বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল আছেন, তিনি আসলে বিসিবিতে থাকতে চান, আপনারা কেন রাখবেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কথা বলছিলাম, অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের কাছে, সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করছিলাম। বুলবুল ভাই, আপনি বলছিলেন যে কাজগুলো করেছেন আপনি সামনে এগিয়ে নিতে চান, এর মাঝে কিন্তু ইলেকশন নিয়েও আমরা যতটুকু এগিয়েছেন, 20 তারিখ বোধহয় নমিনেশন, মানে ভোটার লিস্ট প্রকাশ করা হবে, 25 তারিখ নমিনেশন পেপার কেনার লাস্ট ডেট, তো আমরা অনেক কাছাকাছি। কিন্তু 14টা ক্লাব নিয়ে আমরা জানি যে দুদক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের অবস্থান, সেখানে এই 14টা ক্লাব কোথায় থাকবে? দুদক আমাদের কাছে চিঠি দিয়েছে, আমরা একটা রিপ্লাই দিয়েছি, তারপরে তাগিদপত্র দিয়ে হ্যাঁ আরেকটা চিঠি আসছে, সো ওটা রিপ্লাই আমাদের দিতে হবে আর কি। সো ওখানে ওর ভেতরে কি লেখা আছে আমি এখানে তদন্তের সাথে বলছি না, তা ওটা রিপ্লাইও দিতে হবে। তার মানে আপনার তো 7 দিন হাতে আছে, আর এর মধ্যে একটা সলিউশন করতে হবে এটা। এখানে শুধু 14টা ক্লাব না, আরও 4টা ক্লাব নিয়ে কিছু সমস্যা চলছে, তার মালিকানা নিয়ে, সেগুলো নিয়ে আমরা বোর্ডে আজকে আলোচনা করেছি। সো ক্লাবগুলোর বেচা কেনা বা ক্লাবগুলোর যে গঠন বা ক্লাবগুলোর যে অনেক ক্লাবের অনেক টিক বক্স দেখেছি সেখানে নেই, তো সেগুলো দেখা হচ্ছে। বলবো একটু অবাক লাগে না? আমরা জানি ম্যাক্সিমাম এসব ক্লাবের মালিক ছিলেন আইএচ মল্লিক, যিনি অনেকে বলেন তিনি দুবাইতে আছেন। কেনা বেচা শব্দটা বললেন, কেনা যদি বেচাই করেন, আইএচ মল্লিকের দেখা করতে তারা কি দুবাইতে যে কেনা বেচা করেছে? খুব শব্দটা শুনতে খুব খারাপ লাগে, কেনা বেচা। ক্রিকেট ক্লাব তো দেখেন, ক্রিকেট বোর্ডের যে 25 জন ডিরেক্টর আসে, তার মাঝ থেকে 12 জন ডিরেক্টর, প্রায় 45% ডিরেক্টর আসে হচ্ছে ক্লাবগুলো থেকে, ঢাকার ক্লাব থেকে। ঢাকার ক্লাব থেকে। এই ঢাকার ক্লাবের কন্ট্রিবিউশন ক্রিকেটে কিন্তু অনেক। একসময় আমরা কিন্তু ঢাকার ক্লাবের ক্রিকেট খেলে এসেছি, কিন্তু এত বছর পরেও ক্লাবগুলোর যেভাবে বেচাকেনা হয়, ক্লাবগুলোর ক্রিকেট ফ্যাসিলিটি কতটুকু আছে, তাদের কোনো প্লেয়ার ডেভেলপমেন্ট প্ল্যান আছে কি না, সেগুলো আমাদের দেখা উচিত। কিন্তু তো অবশ্যই আমরা সেগুলো দেখব, তবে এই মুহূর্তে এই ক্লাবগুলোর যে সমস্যাগুলো আছে সেগুলো প্রকট সমস্যা, এবং এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। আদারওয়াইজ ক্রিকেটের, ঢাকার ক্রিকেট বলে না, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় হুমকির ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা সেদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলছিলাম, তখনও কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে। এবং আপনি বলবেন কি না, ক্রীড়া উপদেষ্টা ওই জায়গায় একটা কথা বলেছিলেন, আপনার কানে লেগেছে কি না সেই বিষয়টা? তিনি, আমি যদি স্পষ্ট একটু পড়ায় আপনাকে মনে করার চেষ্টা করি, আমি দেখেছি যে আমি যে খেলোয়াড়কে বা যাদেরকে প্রিয় খেলোয়াড় মনে করতাম, উদযাপন করতাম এক সময়, তারা এখানে অনেক ধরনের কাজের সঙ্গে জড়িত, যা আসলে লজ্জাজনক। এটা আমাকে সবচেয়ে বেশি শক করেছে, নতুন করে ভাবতে বাধ্য করেছে আসলে কি আসলে। এবং এই প্রশ্নের উত্তরে আমি যখন ক্রীড়া উপদেষ্টাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কার দ্বারা শক হলেন, কোন ক্রিকেটার যাকে উদযাপন করেছেন এখন শক হয়েছেন, তখন কিন্তু উনি আপনার দিকে ঠেলে দিয়েছিলেন যে বুলবুল ভাইকে আমি বলেছি ব্যবস্থা নিতে। আমার ঠিক এই মুহূর্তে আপনাকে সরাসরি উত্তর দিতে পারবো না, কিছু বাধা আছে, আর বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হয়তো অনেক কিছু বলা যায় না, অনেক কিছু। তবে ক্রিকেটকে ক্লিন করা অন্যতম একটা দায়িত্ব আমাদের। কিন্তু বুলবুল ভাই, আমি যদি ওইভাবে বলি যে এটাকে এই জিনিস যে স্বাধীন যে বিপিএল এর কমিটি, তারা তো অনেকের নাম দিয়েছে, মোটামুটি আমরা জানি, যেটা বলাও ঠিক না, আমি কখনো আমাদের রিপোর্টে বলি না যে ওই XYZ ক্রিকেটারের নাম আসছে। এটা কি ইনি যে শকড হয়েছেন, ওই শক ক্রিকেটার কি যে বিপিএল এর যে কমিটির রিপোর্ট আসে সেখানে আছেন, মানে এই এক্সকে এখানে আছেন? নাম্বার 1 উপদেষ্টা মহোদয় কিন্তু রিপোর্ট সম্বন্ধে কিছু জানেন না, রিপোর্টের ভিতরে কি আছে জানেন। রিপোর্টটা শুধুমাত্র আমরা বোর্ডে 3-4 জন জানি, এবং কনসার্ন যারা লিগ্যাল টিম তারা জানে। সো আমার কাছে মনে হয় না এটা, আর রিপোর্টে কি আছে আমি এখানে কিছু বলতে পারবো না, তবে এটার সাথে আমি ওই সম্পৃক্ত করতে চাচ্ছি না। মানে আমি বলছি যে তাহলে উপদেষ্টা যার আচরণে শকড হয়েছেন, যাকে উদযাপন, তিনি হচ্ছেন এই তার এটা জানার কথা না যে তিনি আসলে বিপিএল রিপোর্টে আছেন কি নেই। আমি ঠিক আপনাকে সরাসরি বলতে পারবো না এটা, তবে আমি এখনো ক্লিয়ার না আপনার এই কোশ্চেনটা। মানে
উপদেষ্টা যার দ্বারা শকড হয়েছেন, আমি জানি আপনি পুরোটুকু সব কিছু বলতে পারবেন না, তিনি কি কার দ্বারা শকড হয়েছেন? এমন কোনো বড় ঘটনা আছে যেটা আসলে আপনিও শকড হয়েছেন? অনেক ক্রিকেটার সম্বন্ধে আমরা কিন্তু জানি যে এরকম করতে পারেন, মানে আপনার বিয়ন্ড দ্য থিঙ্কিং এরকম কোনো কিছু হয়েছে? অনেক কিছুই আছে এখানে যেগুলো শকড হওয়ার মতনই ব্যাপার, কিন্তু এই ব্যাপারটার সাথে ওটা আমি মেলাতে পারছি না। ওকে, ঠিক আছে, আমরা নিশ্চয়ই সময়ের সাথে সাথে জানতে পারবো এগুলো আসলে কি হয়েছে। নিশ্চয়ই সেগুলো ভালো হয়নি, আপনি সেই জন্যই বলছেন যে এডুকেশন তৈরি করা, গেম এডুকেশন, সেটা থেকে দূরে রাখা। কিন্তু সেই দূরে রাখতে যেও যারা সব কিছু জানে, বুলবুল ভাই, যারা সব কিছু জানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তারা যখন এইসব কাজে জড়িত হয় তাদের কি জানার অভাব বলবেন? এটা একটা প্র্যাকটিস। আর দেখেন, আমি এখানে আসার আগে আমি যে অর্গানাইজেশনে ছিলাম সেখানে কিন্তু আমি অনেক রিপোর্ট পেতাম। আমি অনেক সময় অনেক ভয়েস ফাইলকে আমাকে ট্রান্সলেট করতে হতো। আমি শকড হতাম, এবং এটা একটা কারণ বাংলাদেশ ক্রিকেটে আসা আমার, যে কীভাবে আমি এগুলো বন্ধ করব। সো আমি একটা ভালো দলের সাথে কাজ করছি, চেষ্টা করছি এগুলো নির্মূল করতে। এবং ক্রিকেটের বিশ্বাসটা খুব জরুরি। এটা একটা খেলা, এটা একটা মানুষের ভালোবাসা, তো এখানে ভালোবাসাটার সাথে বিশ্বাসটা খুব জরুরি। অবশ্যই আপনি সেই জন্যই বলছেন প্র্যাকটিস করা, আমাদের মরাল যে ভ্যালুর কথা, আমাদের সমাজ যেটা শেখায়, আমাদের ধর্মীয় শিক্ষা যেটা শেখায়, সেটাই আমি করার চেষ্টা করছি। যে আমরা এডুকেশনের দিকে বেশি যাচ্ছি, একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। আমাদের কাজে লাগবে। আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দুই জায়গাতে কাজ করব, যে একটা ক্যাম্পেইন প্রোগ্রাম অ্যাবাউট ভ্যালুজ, দেশের আইন, ধর্মীয় আইন, এগুলো নিয়ে আমরা আমাদের যে স্কোপের বাইরে যারা আছে, যারা পেরেন্টস আছে, বা ধরেন অর্গানাইজেশন আছে, সাধারণ মানুষ আছে, সবার কাছে যাব। আপনি সেই জায়গাটা বলছিলেন। এবং এখানে দুইজন ক্রিকেটের কথা আমি বারবার বলি রিপোর্টে, সুজন, তাসনিমের কথা যমুনা টিভি বারবার বলার চেষ্টা করে। এই জন্যই বলার চেষ্টা করে যে আমাদের ক্রিকেটে কী না ঘটেছে। চিন্তা করেন, ছেলে দুটো 4 বলে 92 রান দিয়ে এই প্রতিবাদ জানিয়েছে, এবং ক্লাবের কিছুই তো অলমোস্ট হয়নি, ছেলে দুটোর ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু বোঝা উচিত সবার, যে ছেলেরা বা যারা এই কাজটা করে তারা কিন্তু কাজটা করে না, তাদেরকে করানো হয়। আমরা যখন অ্যাকশনটা নিতে পারবো যারা করায়, একটা স্টেপ বা দুটো স্টেপ পেছনে, তখন এটা নির্মূল করা সম্ভব। সাসপেন্ড হবে একটা ছেলে, যেই ছেলেটা ওই কাজটা করতে বলা হয়েছিল বলে করেছে, কিন্তু যারা করাচ্ছে সেই জায়গাটায় আমরা হাত দিতে চাচ্ছি। গুলশান এবং শাহিনপুকুর ম্যাচে দেখেছিলাম, রিপোর্টে বলছে তারা হচ্ছে ফিক্সিং, স্পট ফিক্সিং না, এটা ফিক্সিং বলতেছে, আউট হয়েছে। তার দ্বারা লাভবান হলো কে? মানে একটা প্লেয়ারের ক্ষমতা আছে নিজে এইভাবে আউট হবে? একটা ছেলে কি কখনো চাইবে ইচ্ছা করে আউট হতে? বা আপনি বাম পাশে বল আসবে, আপনি কিভাবে জানেন স্ট্যাম্পিং এইভাবে হবে? সে পুরো প্রক্রিয়া যদি সবাই জড়িত না হয়, একা তার পক্ষে তো করা সম্ভব না। একটা বড় প্ল্যানের অংশ হচ্ছে, শেষ অংশটা হচ্ছে ওই ছেলেটা, এবং আমরা তাকেই শাস্তি দিচ্ছি, এবং আমাদের কিছু করার নেই। আমাদের কাছে ওই ধরনের রিপোর্ট আমরা বের করে আনতে পারি না। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমরা কীভাবে ওই রিপোর্টটা নিয়ে আসতে পারবো। এখানে দেখেন, কোড অফ কন্ডাক্ট থাকে। কোড অফ কন্ডাক্ট যেটা শুধুমাত্র প্লেয়ারদের সই করা থাকে, প্লেয়ারদের শেখানো হয়, কিন্তু প্লেয়ারদের যারা এই কাজগুলো করায় তাদের শাস্তি হয় না, বিকজ তারা কোড অফ কন্ডাক্ট সাইন করে না। এই ঘটনাটা যখন ঘটেছিল, সুজনের ব্যাপারটা, যে 1 ওভারে 90 রান দিয়েছিল, এটা বিশ্বব্যাপী কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল। যে তখন কিন্তু আমাদের ক্রিকেটের যে চেহারা, সেটা বের হয়ে গিয়েছিল। তারপরে আমরা করলাম কি, ওই ক্লাবটাকেও সাসপেন্ড করেছিলাম, এবং এদেরকেও আমরা 5 বছরের জন্য সাসপেন্ড করেছিলাম। কিন্তু তারপরে আর কখনো ওটা ডিক করিনি যে তার কেন হয়েছিল। এটা একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা আমরা কখনো বন্ধ করিনি। সেই সিস্টেমের কারণেই কিন্তু আজকে বিভিন্ন ক্লাবে যে সমস্যাগুলো আছে, আজকে নির্বাচনের ঠিক আগে আমাদের রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত অফিসে থাকতে হয়, তাদের সেই সমস্যাগুলোকে আমরা ফেস করছি, আমরা রিজলভ করছি এখন। সেটাকে টানতে হচ্ছে আপনাদেরকে। এবং আপনি বললেন, এই শোতে একবার বলে গিয়েছিলেন, যে আমি এই অর্থেই বলছি যে আপনি ব্যবস্থা নিয়েছিলেন, গামিনীর কথা বলেছিলেন, লাল কার্ড, হলুদ কার্ডের কথা বলেছিলেন। গামিনী ট্রান্সফার হয়ে গেছে রাজশাহীতে, ট্রান্সফার কেন? ট্রান্সফার ঠিক না, ওর সাথে আমাদের এক পর্যায়ে 1 বছরের চুক্তি হয়েছিল, এক্সটেনশন হয়েছিল। তো ওই একটা বছর তাকে একটা সময় দেওয়া হয়েছে, হয়তো 1 বছর আগে সে চলে যাবে। তার চলে যাওয়ার আগে যে সময়টা থাকে,
বসে বসে বেতন না দিয়ে আমরা তাকে রাশিয়াতে পাঠিয়েছি আউটফিল্ডের কাজের জন্য, নট ফর দ্য পিচ। মানে 2 মাসের যে টাইম পিরিয়ড দেওয়া থাকে। কিন্তু বুলবুল ভাই, আমি যদি এটাই বলি, যদি তিনি ক্ষতি করেন বাংলাদেশে, আমি জানি না, আপনি আরও ভালো জানবেন, আমি যদি এমপ্লয়ি হিসেবে আমার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করে, আমার প্রতিষ্ঠান যদি বুঝতে পারে অমিতের দ্বারা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, ধরেন আমাকে রাজশাহীতে রিপোর্টিং করতে পাঠালো, এটা কি ঠিক হবে প্রতিষ্ঠানের জন্য? ওর কাজের কিন্তু আমরা ওকে বলছি না যে হি ইজ অ্যান ইনকম্পিটেন্ট কিউরেটর, এটা বলছি না, কিন্তু আমরা দেখছি যে একটা পিচে বা একটা মাঠে, ওখানে আমাদের মিরপুরের মাঠটা কিন্তু একটা মাল্টিপারপাস গ্রাউন্ড। মাল্টিপারপাস বলছি যে ওখানে প্র্যাকটিসও করা হয় প্রচুর, ওখানে আমাদের ইনডোর আছে, সেখানে লাইটস আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিতে 45টা উইকেট আছে। তো আমি যেদিন প্রথম গিয়ে দেখলাম যে 45টা যে প্র্যাকটিস পিচ আছে, জঘন্য অবস্থা, সেখান থেকেই আমাদের কাছে মনে হচ্ছিল হি ইজ নট ওয়ার্কিং প্রপারলি, যত্ন নেওয়ার জায়গাটা। তো এটা কিন্তু তার ইনকম্পিটেন্সির কথা বলা হচ্ছে না। তো যেহেতু সে আমাদের কিউরেটর ছিল, এক জায়গায় এতদিন ছিল, তো হয়তো আমরা চেষ্টা করে দেখবো এখন রাজশাহীতে 2 মাসের জন্য সে কী করতে পারে। তবে আমরা যেই পথে আগাচ্ছি এখন, আমাদের আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা ক্রিকেটের সাথে বসেছিলাম শেয়ার অ্যান্ড কেয়ার বলে একটা প্রোগ্রামে, সেখানে কিন্তু সবথেকে কম মার্ক পেয়েছিল ক্রিকেট ফ্যাসিলিটিস অ্যান্ড গ্রাউন্ড। তো সেইটার লক্ষ্যে আমরা কীভাবে ওভারকাম করতে পারি তারই একটা অংশ হচ্ছে গ্রামীণ জায়গায় আমরা টনিকে শুধু আনিনি, আমরা টনিকে অনেক দায়িত্ব দিচ্ছি যাতে আমাদের গ্রাউন্ডগুলো ওয়ার্ল্ড ক্লাস হতে পারে। বলুন ভাই, আপনি কি একটু মানে সম্মান রেখে বলছেন কম মার্ক পেয়েছে, নাকি এটা ফেল করেছে বলবেন? যে মার্কের আপনি ক্যাটাগরি বলেছেন লাল পেয়েছে, লাল রেড জোনে আমাদের ফ্যাসিলিটিসে। আর এটা আমার কথাও না, এটা আমাদের যে লাল বল এবং সাদা বলের যত ক্রিকেটার আছে, প্লাস যারা সাপোর্ট স্টাফ কোচরা আছে, সকলে মিলে তারা সার্ভে যখন করেছি, দেখেন এখানে সার্ভেতে ছিল, এখানে তাদের অ্যাটায়ার নেট দেখেছি আমরা, তাদের নিউট্রিশন নেট দেখেছি, তাদের ট্রাভেল দেখে, লজিস্টিক, তাদের ফুড, তাদের রিহ্যাব, অফকোর্স ফ্যাসিলিটিস, সব কিছু মিলিয়ে যখন দেখলাম যে গ্রাউন্ডসের অবস্থা, গ্রাউন্ডস বলে প্র্যাকটিস ফ্যাসিলিটির অবস্থা এত খারাপ, তো আমাদের ইনফ্যাক্ট আমাদের প্রায়োরিটি 1 এখন কীভাবে আমরা গ্রাউন্ড ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারবো। বলুন ভাই, এই যে ফাইন্ডিংসগুলো, আগে তো ক্রিকেট চলতো, ক্রিকেট বোর্ড তো আর বসে থাকেনি, গত 15-16 বছর কাজ তো তারা করেছেন। এই যে ফাইন্ডিংসগুলো ধরে না, যারা আপনাকে বলছে যে দৃশ্যমান কাজ নেই, সেই জায়গাটা আপনি মনে করেন কিনা যে এইটা তো জানাই গেছে ফ্যাসিলিটিস তার কী দরকার, উইকেটে কী সমস্যা ছিল, আপনি তাকে বলছেন যে কিউরেটর হিসেবে গামিনী খারাপ, তা না, যত্নের জায়গাটা, তার যে সন্তানের মতো একটা উইকেট, সেখানে তিনি খামখেয়ালিপনা দেখিয়েছেন, ব্যাপারটা এরকম। এই যে জিনিসগুলো ধরা, সেটাকে দৃশ্যমান কাজ হিসেবে আপনি বলবেন না? দৃশ্যমান, আপনি যে কোনো একটা কাজ, যে কোনো কাজ, কিন্তু ক্রিকেট এমন একটা খেলা, আজকে খেললে কালকে রেজাল্ট বেরোবে না, এটা সময় লাগে। কিন্তু বেসিক জিনিসগুলো যখন অভাব হয় না, তখন বেসিক জিনিসগুলো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করতে হয়। আর যেটা বলছিলেন যে এখানে তো কোনো ধরেন কোনো মার্ক নিতে আসিনি আমরা, এখানে কাজ করতে এসেছি, এবং কাজটা যখন দেখি যে এই কাজটা আমাদের অতীব জরুরি। দেখেন আমাদের ফেসিলিটিস, আবার ফিরে আসি ফেসিলিটিসে, ঢাকার বাইরে কয়টা টার্ফ উইকেট আছে আমাদের, ঢাকার বাইরে কতগুলো টার্ফের আমাদের মেনটেনেন্স আছে, আমাদের কি প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে, আমরা স্কুলের পেছনে ব্যাকইয়ার্ডগুলোতে কতটুকু ছোট ছোট ফ্যাসিলিটি তৈরি করতে পেরেছি। আমাদের একটা ইনডোরের পাশে একটা লাইট লাগিয়েছি 9টা উইকেট সহ, সেখানে আমি 2 দিন ব্যাটিং করতে গিয়ে বল দেখি না চোখে, সেখানে আমরা লাইট লাগিয়েছি কিন্তু একদিনের জন্য প্র্যাকটিস করতে পারিনি। আমরা একটা গ্রিন হাউস বলে একটা প্রজেক্ট করেছি, যে প্রজেক্টটা প্রায় অনেক টাকা খরচ করেছি, সেখানে এটা একটা সাদা হাতি হয়ে আছে। তো এই জায়গাটা ছিল না আমাদের, এবং প্লেয়াররা যে তাদের যে কনসার্নের কথা বলেছে, দে আর রাইট। এবং আমরা তাদের থেকে যেই ফিডব্যাকগুলো পেয়েছি, আমরা যদি এবং তাদেরকে কথা দিয়েছি এভরি কোয়ার্টারে আমরা তাদের সাথে বসবো, কেন আমাদের কাছে এখন প্রেশার চলে এসেছে যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে টু গিভ দেম এ প্রপার ফ্যাসিলিটিস। 3 মাস পরে যদি আবার একই মার্ক পাই, তার মানে আমরা কোনো কাজ করিনি। সো তাদের এই ফাইন্ডিংসের উপরে আমরা কাজ করছি এখন। আর এত কাজ, মানে মাঝে মাঝে মনে হয় যে মনে করেন একটা বিশাল শাড়িতে অনেকগুলো ছিদ্র আছে, আপনি কোনটা বন্ধ করবেন? সো প্রায়োরিটি বেসিসে বন্ধ করছি। তবে আমি গ্রেটফুল, আমাদের যে টিমটা আছে এখন, দে আর সাপোর্টিং হিউজলি। দর্শক, আমরা বলছিলাম বুলবুল থাকতে চান, কিন্তু আপনি কেন রাখবেন তাকে, সেটাই হচ্ছে প্রশ্ন। তো এখন সামনে তো নির্বাচন সময়, তো 4 অক্টোবর নির্বাচন হতে যাচ্ছে বিসিবির, আমি যদি ভুল না করে থাকি বুলবুল ভাই, সেই জায়গাটায় আপনি তো ইলেকশন করবেন বলেছিলেন, ঢাকা বিভাগ থেকে আপনার নামও প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে, এবং সেটা আশরাফুলের নামের জায়গায় আপনাকে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন যে আপনি কি আশরাফুলকে সরিয়ে দেওয়ার পেছনে থাকলেন কিনা, কি অবস্থা?
আশরাফুলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আশরাফুল আমি কি তোর জায়গায় দাঁড়াতে পারি, খুব খুশি হচ্ছিল এই জন্য যে ও ইনফ্যাক্ট এখন বোর্ডে আসতে চায় না বা কাউন্সিলর হতে চায় না, ও চাচ্ছে একজন ওয়ার্ল্ড ক্লাস কোচ হতে। যখন ও ইংল্যান্ডে খেলতো এবার আমি জানতে পারলাম মিকি আর্থার তাকে নিয়ে গিয়েছিল ডার্বিশায়ার কাউন্টিতে, এবং কাউন্টি ক্রিকেটের 4 দিনের ম্যাচে কীভাবে প্রিপারেশন হয়, কীভাবে একটা কোচ টোটাল টিম বলতে তো ধরেন প্লেয়ার শুধু না, সাপোর্ট স্টাফ থাকে সেখানে, হি উইল বি আ ব্রিজ বিটুইন দি কাউন্টি অ্যান্ড আ টিম। সো সেই কাজটা সে করে এসছে। এনসিএলে সে এবার বরিশালের হেড কোচ হয়েছে, তো তার ফোকাসটা পুরোপুরি এখন মাঠে, সে খেলছেও এখন। সো এখানে কোনো সুযোগ নেইনি। আমি তাকে জিজ্ঞেস করেছি অ্যান্ড হি ওয়াজ হ্যাপি টু আমাকে এই কাজটা তাকে স্যাক্রিফাইস করার জন্য। মানে আশরাফুলের অনুমতি নিয়ে আপনি এসেছেন আসলে? আদারওয়াইজ সম্ভব, এটা তো সম্ভব না। ওকে, তাও আবার আশরাফুলের মতো মানুষের কাছে। আরেকটা প্রশ্ন খুব কমন আপনাকে নিয়ে একটি কথা এসেছিল, আপনাকে একজন থ্রেড দিয়েছিল, নির্বাচন থেকে সরে যেতে বলেছিল। অনেকে এর বিপরীতে প্রশ্ন তোলেন, আপনাকে যখন থ্রেড দিবি, কেউ দিচ্ছে, এই যুগে আধুনিক যুগ, নিশ্চয়ই মোবাইলে দিয়েছে, আপনি তাহলে জিডি করলেন না কেন থানায়? হ্যাঁ, এটা ওইভাবে থ্রেট না আসলে। হয় কি, আমাদের ক্রিকেটের যে পরিবেশ বা সংস্কৃতি যেটা, বা যেখান থেকে বড় হয়েছি, আজকে আমি 57 নাও, প্রায় 43-44 বছর ধরে ক্রিকেটের সাথে আছি, তো ক্রিকেটের পরিবেশটা আমরা জানি। তো সেখানে হঠাৎ করে একটা ফোন এসে যদি বলে ইলেকশন করার দরকার নেই, বা ইলেকশন করে কি হবে, বা ক্রিকেটের সাথে থাকলে থাকেন বাট ইলেকশন করেন না, সো এটা থ্রেট বলবো না আমি। এটা আমার কাছে মনে হচ্ছিল যে এই ধরনের ফোন কখনো পাইনি আমি। সো এটা কোনো জিডি করার মতন ফোন ছিল না। মানে আপনি বলতেছেন অভ্যস্ত না এই কালচারের সাথে আপনি? হ্যাঁ, না, একেবারে না। আমি অনেক কিছু শিখছি আসলে। আমরা মাঠ থেকে সরাসরি ক্রিকেট ডেভেলপমেন্টে গিয়েছিলাম। গত 19টা বছর বিভিন্ন দেশের সাথে কাজ করেছি, যারা ব্যর্থ হতে পারতো না তাদের সাথেও কাজ করেছি, যারা টেস্ট খেলে তাদের সাথেও কাজ করেছি। বাট এবারে এই 3টা মাসে আমি অনেক কিছু শিখেছি। মানে কেউ কি ফোনের বদলে কখনো এটা করেছিল ফোন, যে বলবো ওই কাজটা করেন, এটা করলে ভালো হবে, এরকম পরামর্শ? না, এরকম কোনো পরামর্শ পাইনি। আমার পরামর্শ শুভাকাঙ্ক্ষীরা ফোন করে, বাট এটা একটা খুব কমপ্লেক্স জায়গা আসলে, এটা সিম্পল না। যে কোনো খেলার থেকেও কমপ্লেক্স, টেস্ট ক্রিকেটের থেকে? হ্যাঁ, টেস্ট ক্রিকেটটা সুন্দর, আপনার টেকনিক থাকলে আপনি পার পেয়ে যাবেন, বাট এখানে টেকনিকের থেকেও অনেক কিছু লাগে বেশি। ইটস নট এ ভেরি হেলদি প্লেস আর কি। এটা আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে জায়গাটাও হয়তো স্পোর্টিং হবে, কিন্তু এই মুহূর্তে নেই। আপনি তো সেই আনহেলদি প্লেস দিয়ে হাঁটার চেষ্টা করছেন। কেননা এই খেলাটাকে তো আমরা ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। দেখি, যদি না হয় চলে যাব, কি আছে, সরি বাংলাদেশ বলে চলে যাব। আমরা জানি না আপনার মনে ওই কষ্ট কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন আপনি, তবে যেটা বাস্তবতা বলে যে ইলেকশন মানেই আসলে অনেক প্রসেস, অনেক ধরনের সমস্যা, ইকুয়েশন থাকবে। কিন্তু বুলবুল ভাই, আপনি যখন এই বোর্ডটাতে আসলেন তখন দেখলেন মাত্র 8-10 জন লোক কাজ করছে, একজন সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেকজনে আপনি সেই জায়গাটায় এসছেন। আপনার কি এখন মনে হয় যে যেভাবে ফারুক ভাইকে সরানো হয়েছে অ্যাজ এ কলিগ, আপনার তো কলিগ তিনি, আপনার ক্যাপ্টেন ছিলেননি, আমাদের কাছে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ লিজেন্ড, অনেক বড় কিছু। ওই সময়টা যে ট্রানজ্যাকশন যেভাবে হয়েছে তাতে একটু মানে ওইটাও আনহেলদি ছিল। দেখেন, ফারুক ভাই বলেন, আকরাম খান বলেন, মনি বলেন, রফিক বলেন, আমরা যারা অনেক দিন ক্রিকেট খেলেছি না, আমরা একসাথে, শুধু একসাথে খেলা তো না, ধরেন ওই খেলার সময় জীবনের বন্ধু হয়ে যায়। তাদের সাথে যে সম্পর্কটা হয় সেটা লাইফ টাইম সম্পর্ক হয়। ফারুক ভাই আমাদের ক্যাপ্টেন ছিলেন, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড ক্যাপ্টেন। সবসময় স্নেহ করতেন। আমার কাছেও ব্যাপারটা খুব একটা যে স্বস্তিকর ছিল তা না, তবে একটা জায়গায় আমরা দুজন, শুধু আমরা ক্রিকেটাররা একটা জায়গায় কিন্তু প্রমাণ রাখতে পেরেছি। আমি খুব ক্লোজলি ফলো করেছি যে আমি যখন ফারুক ভাইয়ের জায়গায় প্রেসিডেন্ট হলাম, আজ পর্যন্ত কিন্তু কখনো কোথাও ফারুক ভাই আমার সম্বন্ধে কোনো নেতিবাচক কথা বলেনি। আমিও চেষ্টা করেছি সেই রেসপেক্টটা রাখতে। সো ওটা সারা জীবনই থাকবে। তবে আমার কাছে মনে হয়েছে যে কর্মফল বলেন,
সঙ্গী সাথী বলেন, অনেক সময় ভুল করতেই পারি আমরা, বাট রেসপেক্টটা যেন সবসময় থাকে। একদম, মানে আমরা শেষের দিকেই চলে এসেছি। আপনি যদি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে 4 তারিখ তো ইলেকশন হবে, এটা তো শিডিউল হয়েছে, মানে আপনার কি কোনোভাবে মনে হয় ইলেকশন কি হবে কিনা শেষ মুহূর্তে একটা প্রশ্ন থাকে, যেহেতু চারদিকে সব ইলেকশন নিয়ে অনেক রকম সন্দেহ আছে, সেই শঙ্কার জায়গা থেকে? এই পর্যন্ত, আজকে পর্যন্ত কোনো শঙ্কা নেই। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি এবং ইলেকশনটা অন টাইম হওয়া উচিত বিভিন্ন কারণে। একটা কাজের ফ্লো হতে পারে, একটা আনসার্টেনিটি যেন না তৈরি হয়, এখানে আইসিসির কিছু বাধ্যবাধকতা আছে, তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইলেকশনটা হয়ে যাওয়া উচিত। এবং যাই হোক, যারাই আসুক পরবর্তী 4 বছর যেন একটা প্ল্যান করতে পারে এবং ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সো ইলেকশন না হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখছি না। বুলু ভাই, কিন্তু বাস্তবতা কী বলে? বাংলাদেশের রাজনীতিতে কালচার আমরা জানি, ধরে নিলাম সে ফর এক্সাম্পল আপনি জিতলেন সরকার থেকে, 6-7 মাস পর একটা নতুন সরকার আসলো, আমরা জানি যে 10-12 জন এই বোর্ডে যেভাবে নেই, আমরা কিন্তু এটা পূরণ করতে পারিনি। এই বোর্ড তখন কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে না আপনার মনে হয়? ভবিষ্যতের কথা আমরা জানি না, তবে বাংলাদেশ ক্রিকেট যে আজকে এখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের যখন যে গভর্নমেন্ট এসছে, ক্রিকেটকে কখনো কিন্তু ক্রিকেটকে সহায়তা করেছে সবসময় করেছে, এবং ক্রিকেটের সহায়তার কারণে কিন্তু ক্রিকেট আজকে এত দূর এগিয়েছে, ক্রিকেট এত পপুলার স্পোর্টস। আমি বিশ্বাস করি যাই হোক ক্রিকেটকে হয়তো কেউ টাচ করবে না। এই বিশ্বাসটা আপনারা রাখছেন আসলে? অবশ্যই সেটা। এবং একই সঙ্গে যেটা বলছিলেন বুলুল ভাই, যে অনেকে বলছিল যে আমরা যেহেতু গঠনতন্ত্রটা পরিবর্তন করতে পারিনি, আপনি যেহেতু একটু নিশ্চয়ই এতক্ষণ গণতন্ত্র দেখেছেন, আপনার কি মনে হয় কোন জায়গাগুলো একটু পরিবর্তন করে রাখা যেত বা করা সম্ভব? অনেক জায়গা আছে। আমি এখন স্ট্রেট বলতে গেলে প্রথমে যে বলবো, আমাদের এখানে নারী ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নেই। আইসিসি শুধু না, সারা বিশ্ব ক্রিকেটের কিন্তু এখন ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে উইমেন্স ক্রিকেট। উইমেন্স আমাদের উইং আছে, সেখানে উইমেন্স উইংয়ে খুব একটা নারীরা কাজ করে না। আমাদের নারী আম্পায়াররা খুব ভালো করছে। সো আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য মেজর আইটেম হুইচ ইজ মিসিং ইজ একজন নারী কাউন্সিলর, একজন ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর। সাথে সাথে আরও কিছু বেশ জায়গা আছে যেগুলোতে আমাদের কাজ করা উচিত। আমি এখানে আমি প্রকাশ করতে পারছি না, তবে আমি সিরিয়াসলি মিস করছি যে এখানে জেন্ডার ইকুইটি আরেকটু বেটার হওয়া উচিত। মানে আপনি যদি ইলেকশনে জেতেন তাহলে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করবেন, তাই তো? সমস্ত বোর্ডকে বোঝানোর চেষ্টা করব ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, যদি আমি আসি। আর এটা হতে পারে কিনা বুলুল ভাই, যে নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী যেই হোক, এখন তো তামিম ইকবালের কথা শোনা যাচ্ছে, আপনারা দুজন মিলে মানে আপনাদের অবস্থান যদি ব্যক্ত করেন, যেই জেতেন আপনারা দুজনেই আমাদের কাছে অনেক বড় ক্রিকেটার, এইটা আমরা মানে এই অপশন তৈরি করার সুযোগ দিবেন কিনা? আপনারা কি করতে চান পরিবর্তন, সামনে একটা রূপরেখাদার দেখা? আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এখানে আজকে যাচ্ছি টেলিভিশন প্রোগ্রাম করতে এবং আপনাদের প্রোগ্রাম পপুলার, এখানে ইলেকশন, যেহেতু আমি কারেন্টলি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ক্রিকেট আমার ইলেকশন ক্যাম্পেইনের করার মতন কিছু না বলাই ভালো, তবে ক্রিকেটকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর হয় কি, আমার কাছে মানে ওভারঅল ডেভেলপমেন্ট, ক্রিকেটের উন্নয়ন যদি দেখেন, একটা দেশের ক্রিকেট কিন্তু ডেভেলপ করতে হলে নর্মাল হতে হয় প্রথমে। নেগেটিভে থাকলে আপনি নর্মালে হতে হয়, নর্মাল থেকে আপনি গ্রো করবেন। সো আমরা এখনো নর্মাল হতে পারিনি, তো আমরা চেষ্টা করবো যে ক্রিকেটের উন্নয়নটা যেন না থেমে থাকে। এটাই শেষ, আমরা একদম শেষ দিকে আছে। আর কোনো দর্শককে বলতে চান আপনি কোনো কথা? সম্ভাবনার কথা বলবো যে এই খেলাটার সম্ভাবনা অনেক। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো আনট্যাপড ক্রিকেট মার্কেট আছে। এডি বার্লো আমাদের প্রশিক্ষক ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। তিনি বলতেন বাংলাদেশ ইজ এ গোল্ড মাইন ফর ক্রিকেট। আমরা গোল্ড মাইনটা এখনো গোল্ড মাইনে যাইনি। আমরা গোল্ডটা দেখেই আমরা খুশি হচ্ছি। লেটস ডিগ দ্য গোল্ড মাইন। আমরা তাই চাইব নিশ্চয়ই বুলুল ভাই, সেই গোলটা যেই আসুক আপনি নিশ্চয়ই আপনার সহায়তা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। বুলুল ভাই, অসংখ্য ধন্যবাদ, আমাদের এখানে সময় দিয়েছেন। নিশ্চয়ই সামনে অনেক পাবো, আসলে এই দর্শক হিসেবে জানার প্রয়োজন। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। দর্শক, আজকে স্যাটারডে স্পোর্টস এখানে শেষ করছি। যেটা বুলুল ভাই বললেন, অনেক গোল্ড আছে আমাদের পথে প্রান্তরে, অনেক জায়গায় তুলে আনতে হবে। বুলুল ভাই চেষ্টা করছেন, সামনে যারা আসবেন তারা যেন চেষ্টাটা চালিয়ে যান। বাংলাদেশ ক্রিকেট হয়তো আজকে মাঠে হারবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের প্রসেসটা যেন ঠিক থাকে, সেই ভালো থাকবেন, সেই প্রত্যাশা। ভালো থাকবেন।